নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু চলে যাবেন। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। টান টান উত্তেজনা ছিল গতকাল এই পশ্চিমবঙ্গে। গোটা রাজ্য জুড়েই যেন এক টান টান উত্তেজনা। কি হয় মানে গতকাল এক অদ্ভুত নাটক আমরা দেখলাম। সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটি চালালেন এবং চালাতে গিয়ে ঠিক কী হলো সেটা এবিপি আনন্দ দেখায়নি। যাই হোক, কারণ সেটাকে কেটে দিয়ে গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এমনই একটা মিডিয়া যেখানে সমস্ত কিছুই সামনে চলে আসে। অর্থাৎ তিনি স্কুটি চালাতে গিয়ে পড়ে যাচ্ছিলেন, যেটা স্বাভাবিক। যাই হোক, এই প্রসঙ্গটা বলার আগে একটু দেখে নিন কী হয়েছিল ঠিকঠাক, তারপরে আসল ভিডিওতে আমি আসছি। দেখুন আগে। দেখলেন আপনারা, নিশ্চয়ই প্রশ্ন করবেন কী বিষয়ে আলোচনা, হেডলাইন ছিল আর কোথায় নিয়ে এলেন। আসলে শুরুটা একটু হাস্যরসে ভর্তি থাকা উচিত, মানে মনটা একটু ভালো হোক। পরে আসছি অরিজিনাল খবরে। অর্থাৎ এই রাজ্যে গতকাল অভিষেক ব্যানার্জি বেশ গর্ব করে বললেন, অহংকার করে বললেন যে মাথা নামিয়ে দেবো, কিন্তু মাথা আমার মাথা দিয়ে সেই বেরোবে জয় বাংলা জয় বাংলা। মানে তিনি কি বললেন ঠিক একটু আপনারা ভালো করে যদি শোনেন বা খেয়াল করেন, তিনি বলেছেন সিবিআই ইডি যাকে খুশি লাগিয়ে দিন, যা খুশি করুন, কিন্তু এই কিন্তুটা একটা বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি এই যে সিবিআই ইডি, আচ্ছা সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের একবারটি দেখে নিন তিনি ঠিক কী বলেছেন। সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এসএফআইও যা করবেন লাগিয়ে দিন। আপনি আমার গলা কেটে দিলেও এই কটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দ বেরোবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎটা শুধু সিঁড়া। শুনলেন আপনারা? অর্থাৎ অভিষেক ব্যানার্জি বললেন, মানে তার ভাবভঙ্গি বোঝালো তার দমানো তাকে খুব মুশকিল, এবং মমতা ব্যানার্জি তিনিও বলেছিলেন যে তাকে দমানো খুব মুশকিল। অর্থাৎ তারা একদম সোচ্চার হয়ে রয়েছেন। আসলে কি সোচ্চার হয়ে রয়েছেন নাকি ভয় পেয়ে গেছেন? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলেছেন একবার শুনে নিন, তারপরে আসছি। ভাইপোর বাড়িতে সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই। লাল ডায়েরির সমস্ত তথ্য চলে গেছে সিবিআই হাতে, আর শুরু হয়েছে ডাকাডাকি। অ্যারেস্ট করেনি, একটা চিঠি দিয়ে বলেছে আসুন আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা এলো থেকে? বিনয় মিশ্র দিয়েছে নাকি লালা দিয়েছে, এইটুকু জিজ্ঞেস করার জন্য খালি ডেকে পাঠিয়েছে। ব্যাস, মমতা ব্যানার্জি ঘুম ছুটে গেছে। শুনলেন দিলীপ ঘোষ ঠিক কি বললেন। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন, এবং শুনলেন অভিষেক ব্যানার্জির বক্তব্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, মানে 22-23 বছরের একটা মেয়েকে, মানে বাড়ির বউ বাড়ির মেয়ে এসব বলেছেন, এগুলো আমরা শুনেছি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে অভিষেক ব্যানার্জি যতই চিৎকার করুন, তিনি কিন্তু একটা কথা ঠিক বলছেন, অর্থাৎ তাকে ফাঁসানো যাবে না। কি অদ্ভুত এক স্ট্র্যাটেজি না? মনে আছে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেছিলেন এই সময় একটু বাড়ির মা বোনেদের সামনে করে দিন, মানে ওই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কান মলে দেওয়ার জন্যে, এবং বাইরে থেকে যারা বহিরাগত আসছে তাদেরকে ওই কান মুলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, ঝাঁটা খুন্তি দেখানো, মানে এই টাইপের কথা আর কি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে খুন্তি হাতে দেখাতে বলেছেন, আর কান মুলে দিতে বলেছেন বহিরাগতদের। তিনি চেয়েছেন বাড়ির মহিলাদের সামনে করতে। আবার তিনিই বলেছেন যে বাড়ির বউদের নিয়ে, বাড়ির মেয়েদের নিয়ে টানাটানি। যখন তার বাড়ি এসছে তখন তিনি এই কথাটা বলেছেন। একটা অদ্ভুত স্ট্র্যাটেজি, তাই না? মহিলাদের সামনে করে দেওয়া, এই স্ট্র্যাটেজির কি রূপান্তর এটা?
অভিষেক ব্যানার্জিকে বেরিয়ে যেতে পারবেন বলে, ওটা আমার স্ত্রীর ব্যাপার ছিল, আমি তো জড়িত নই। মমতা ব্যানার্জিরও বলতে পারেন যে ওটা আমার ভাইপোর ছেলের বউয়ের ব্যাপার, মানে ভাইপোর বউয়ের ব্যাপার, আমার তো নয়, বৌমার ব্যাপার, এটা বলে বেরোনোর জায়গা থাকে। তাই কি নাকি গোটা ঘটনাতে আস্তে আস্তে জড়িয়ে যাবেন এই পুরো ব্যানার্জি পরিবার, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং সমস্ত পরিবারটাই? কারণ এই যে দুর্নীতি, সিবিআইয়ের পেছনে, মানে সিবিআই এনকোয়ারি করতে যাওয়া এবং তাতে উত্তর না দেওয়া, প্রশ্ন এসে যায় দুটো প্যান কার্ড কেন, সেই প্যান কার্ড দুটোতে দুটো বাবার নাম কেন, এই সমস্ত প্রশ্নই যখন উকি মারে তখন তো মনেই হয় কোথাও যেন ডাল মে কুছ কালা হ্যায়। দেখুন, মমতা ব্যানার্জির বাংলার জায়গায় হিন্দি বলেন, অভিষেক ব্যানার্জিও বলেন, আমিও বললাম, মানে আমরা বলতে পারি আর কি, এই রাজ্যে সবাই সব কিছু বলতে পারেন, ভাষার কোনো জায়গা যায় না, ভাষাতে হোদল কুতকুত থেকে শুরু করে ডাক্তার বাপকে বলা যায় যেখানে, সেই রাজনীতিতে এইসব কথা চলে। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক কী হতে চলেছে তাহলে? অভিষেক ব্যানার্জি সেই কথা মনে আছে, যদি আমাকে কোথাও জড়িত পান তাহলে এক কাজ করবেন, একটা মঞ্চ, ফাঁসির মঞ্চ তৈরি করেন, আমি সেখানে গিয়ে গলায় দড়ি, কাউকে কিছু করতে হবে না, আমি গলায় দড়ি দিয়ে দেবো, মানে ফাঁসির মঞ্চে চলে যাব হাসতে হাসতে, মনে আছে নিশ্চয়ই। আবার তিনি এটাও বলছেন যে তার মাথা নিচু হবে না, তার মাথা কেটে দিলেও সেখান থেকে আওয়াজ বেরোবে জয় বাংলা, বাংলাদেশের স্লোগান, শেষে জয় হিন্দ। গোটা রাজ্যটাকেই যেন আলাদা একটা টুকরো করার চিন্তাভাবনা অনেক দিন থেকেই চলছে। একদিকে যেরকম প্যান ইসলামিক কিছু মুভমেন্ট এখানে চলছে, যেটা সুদূর বাংলাদেশ থেকে আসা জামাতিরা এখানে প্রসার করেছে, যার জন্য খাগড়াগড় বোমা বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনা আপনারা দেখছেন। তারই মধ্যে জয় বাংলা, খেলা হবে, দুটোই বাংলাদেশের স্লোগান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই উক্তি যে জেল থেকে আমি বলবো জয় বাংলা, জয় বাংলা, আপনারা সব ভিডিও নিশ্চয়ই দেখেছেন। আবার এখানেই দাঁড়িয়ে কোনো একজন তৃণমূল কর্মী বলেন হিন্দু কাফেরদের বিশ্বাস, বেঈমান হিন্দু কাফের। তিনি যদিও হিন্দু, কিন্তু তিনি তৃণমূলের নেতা, তো তিনি হিন্দু কাফির, বেঈমান কাফির বলেন। এটা নিয়েও আমার ভিডিও আপনারা দেখেছেন। তো এই সার্বিকভাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন দেশের মধ্যে 4টে রাজধানী হওয়া উচিত। একটা দেশের রাজধানী একটাই হয়, একটা দেশের রাজধানী একটাই হয়, গোটা পৃথিবীতে একই হয়, রাজধানী একটাই হয়। কিন্তু তিনি 4টে রাজধানী চেয়েছেন, তার মধ্যে বাংলায় চেয়েছেন কলকাতা, মহারাষ্ট্রে চেয়েছেন একটা। এই যে ভাগ, দেশটাকে টুকরো করা এক ষড়যন্ত্র, বৃহৎ ষড়যন্ত্র চারিদিকে চলছে, তার মধ্যে কি এই কথাবার্তাগুলো সেরকম হচ্ছে না? বহিরাগতদের তাড়িয়ে দিচ্ছেন তিনি। আর বহিরাগত ঠিক কে? এখন তো প্রশ্ন উঠে গেছে যে অভিষেক ব্যানার্জির স্ত্রী কি ভূমিকন্যা, ভূমিপুত্র তো না, ভূমিকন্যা, আর তিনিও বহিরাগত। সবচেয়ে বড় বহিরাগত তিনি বলছেন, আজকে বিরোধীরা সবাই অভিযোগ করছে যে সবচেয়ে বড় বহিরাগত তিনি, কারণ তার দুটো পাসপোর্ট, তার যে পাসপোর্টে তার দুটো প্যান কার্ড, পাসপোর্টে একটা আরেকটা জায়গার নাম, কোথাও লেখা রয়েছে তার জায়গা রয়েছে তার, মানে কী বলে, জন্মস্থান রয়েছে কোথাও, তার নাগরিকত্ব কোথাও আছে থাইল্যান্ড, কোথাও আছে দিল্লি, মানে কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন। বাবার নাম এক জায়গায় নাম নিফন নারুলা, আর এক জায়গায় নাম শ্রী গুরপ্রীত সিং, মানে দুটো জায়গায় দুরকম কেন নাম? এই সমস্ত নিয়ে একটা প্রশ্ন এসে গেছে, ইনি কোথাকার? সিএ আন্দোলনকে আটকে দেওয়ার পেছনে কারণ কি? তিনি কেন বলছেন অভিষেক ব্যানার্জি নাগরিকত্ব অমুক তমুক হ্যান ত্যান, মহতুয়ারা কি নাগরিক নন? এই যে প্রত্যেকটা সবাই বলা হয় যে মহতুয়ারা কি নাগরিক নন, তারা কেন বিদেশি হবেন, এই যে কথাটা বলছেন এটা সর্বভাবে মিথ্যে কথা। মনে রাখবেন, বাংলাদেশ থেকে আগত প্রত্যেকটা মানুষ যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়ার অধিকার হচ্ছে, নাগরিকত্ব দেওয়ার আইনই হচ্ছে সিএ। সিএ মানে নাগরিকত্ব দেওয়ার, কারণ নাগরিকত্ব কাড়াচ্ছিল না। এখন বলছেন এরা, আগে মুসলিমদের খেপিয়ে দেওয়া হয়েছে, সিএ বিরোধী আন্দোলনে তারা নেমে পড়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, এখন কিন্তু বলছেন যে নাগরিকত্ব মানে সিএ কেন নাগরিকত্ব দেবে, তারা কি নাগরিক নয়? অর্থাৎ সিএ মানে নাগরিকত্ব দেওয়া ছিল। একটা কথা আপনারা বলুন, আপামর জনগণ, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা, একটা কথা পরিষ্কার করে বলুন তো, নাগরিকত্ব দেওয়া হলে কি ক্ষতি কিছু আছে? একটা মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দিলে আর একটা যদি আয়ুষ্মান ভারতের, তার ক্ষতি কী আছে? একটা মানুষের যদি একটা কার্ড হয়ে যায়, সব কিছু ছেড়ে দিয়ে, প্যান কার্ড দরকার নেই, ভোটার কার্ড দরকার নেই, নাগরিকত্ব একটা কার্ড হয়ে গেল, ক্ষতি কী আছে? অটল বিহারী বাজপেয়ী প্রথম তৈরি করেছিলেন একটা প্রকল্প, যে প্রকল্পে একটাই মাত্র কার্ড হবে মানুষের জন্য, সেই কার্ডে সমস্ত তথ্য থাকবে, সেটা যদি হয় ক্ষতি কী আছে? এই আমাকে প্যান কার্ড জমা দাও, ভোটার কার্ড জমা দাও, রেশন কার্ড দেখাও, অমুক দেখাও, তমুক দেখাও, এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে যদি তুলে দিয়ে একটাই মাত্র কার্ড হয়, যাতে নাগরিকত্ব আমি হয়ে গেলে এবং নাগরিকের সমস্ত সুবিধা স্বাচ্ছন্দ্য আমরা পাবো, এটা ক্ষতি কী আছে? কেন্দ্র রাজ্য যদি একই সরকার হয়, একই সুবিধা সাট করে যদি চলে আসে,
দেখুন আমি বারবার বলছি, রাজ্য কখনো চাইছে না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার কোনোদিন চায় না কেন্দ্রের প্রকল্প এখানে ইমপ্লিমেন্ট হোক। দেখুন বাম রাজত্বের সময় আমরা দেখেছি কিন্তু কেন্দ্রীয় প্রকল্পকে আটকায়নি কোথাও। এটা অদ্ভুত জিনিস। বাম রাজত্ব নিয়ে আমরা যতই বলি, কিন্তু বাম রাজত্বে কোনোদিন কেন্দ্রীয় প্রকল্প যেটা মানুষদের জন্য ছিল, গরিব মানুষদের জন্য বা সাধারণ মানুষের জন্য বা আমাদের আপন, মানে আমরা যারা আছি আপামর জনগণ, তাদের জন্য যে সমস্ত প্রকল্প ছিল একটাকে কিন্তু আটকায়নি। দেখাতে পারবে না কেউ আটকে দিয়েছে কেন্দ্রীয় প্রকল্প করতে দেবো না, না। তারা আবার নকল করে সেটাকে চাপিয়ে দিয়ে অন্য নাম করেছে, এটাও করেনি। অর্থাৎ লেভেল চেঞ্জ করে সেটাও করেনি। সবসময় সত্যিটা বলা উচিত, সেটা হচ্ছে তারা করেনি, যেটা করেনি তারা করেনি। প্রকল্প আসেনি, টাকা মেরে দিয়েছে, কি করে দিয়েছে সেটাও আলাদা কথা, কিন্তু এরকম কোনোদিন ছিল না। আর কখনো আমরা শুনিনি কোনো রিপোর্ট চাইলে, হিসেব চাইলে বলেছেন তিনি টাকা দিয়েছিস, তুই টাকা দিচ্ছিস যে হিসেব চাইবি, এটা আমরা দেখিনি। আর এই সমস্ত কিছু প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা ঠিক কী চাইছেন। আমি জানি না এরপরও যারা তৃণমূল করছেন তারা কী ভেবে করছেন। নাগরিকত্ব ইস্যুটাকে নিয়ে পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন। আজকের দিনে সবাই বুঝে গেছি আমরা, নাগরিকত্ব দেওয়াই ছিল সিএ। আজ মুসলিমরাও বুঝে গেছে যে না, এখানে কোথাও তাদের অধিকার কাড়ার জায়গা ছিল না, কোথাও ছিল না। হ্যাঁ, ভয় কাদের? বাংলাদেশ থেকে আসা মুসলমানদের ভয়। জানি অনেকেই বলবেন বাংলাদেশ থেকে আসা মুসলমানরা তো আমাদের, যারা বলেন তাদেরকে বলি না, তারা আমাদের নয়। যে মুসলমানরা বলেন যে বাংলাদেশ থেকে আসা মুসলমানও আমাদেরই, ভারতবাসী, ভুল করছেন আপনারা। আপনাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে নিজের দেশ মনে করে থেকে গেছিল, আর বাংলাদেশে যারা গেছিল তারা ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না বলে তারা আলাদা দেশ নিয়েছিল, কাজেই তারা এক নয়। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুদের বিতরণ করা হচ্ছে, যারা চলে আসছে ভয়ের চোটে চলে আসছে, যারা প্রাণ বাঁচাতে, সম্মান বাঁচাতে, নিজের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এখানে আসছেন, তাদের নাগরিকত্ব দেওয়া কর্তব্য ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ থেকে তারা যেতে চায়নি, সে সমস্ত হিন্দু মানুষরা যেতে চায়নি। শুধুমাত্র জওহরলাল নেহরু নিজের সুবিধা ভোগ করার জন্য আর ওই জিন্নার সুবিধা ভোগ করার জন্য দেশটাকে টুকরো করেছিল। বলা হয় ইংরেজ করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, ইংরেজ করেছিল। আমি আপনি যদি আলাদা না হতে চাই, কে করবে আমাকে আলাদা? আর আমাকে আপনাকে আলাদা করার জন্য ঘরের মধ্যে যদি কেউ থেকে থাকে, তাহলে আমাদের আলাদা হতে কতক্ষণ লাগবে? তো সেদিনে দেশ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে, তার কারণ ছিল এরা দুজন ছিল বলে। সেই দেশ টুকরো হয়ে যাওয়া মানুষগুলো যখন এখানে আসছে, মানে যারা ভারতবর্ষটাকে নিজের মাতৃভূমি, নিজের পূর্ণভূমি ভারতবর্ষ ভেবে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে বেশি আন্দোলন করা বাংলাদেশে থাকা বিপ্লবীদের পীঠস্থান যেটা ছিল, সেটা থেকে যখন তারা চলে আসতে চাইছে, এখানে থাকতে চাইছে, তাদের নাগরিকত্ব দেওয়াটা হচ্ছে সিএ, সেটার বিরুদ্ধে তিনি বলছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি দুজনে মিলে বারবার প্রমাণ করার চেষ্টা করছেন যে এই রাজ্যটা যেন ভিন্ন হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে অন্য জায়গা থেকে। এখানে বাইরে থেকে, মানে অন্য রাজ্য থেকে কেউ তাকে বহিরাগত বলা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলা হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা হয়, দেশের প্রধানমন্ত্রীকে বলা হয় বহিরাগত, দেশের প্রধানমন্ত্রীকে বলা হয় কিম্ভূত কিমাকার দেখতে। দেশের প্রধানমন্ত্রীকে যখন বলেন, সর্বসমক্ষে বলেন চৌকিদার কিয়া হ্যায়, উনি তো কেয়া হ্যায় বলতে জানেন না, উনি কিয়া হ্যায় বলেন। মমতা ব্যানার্জি কথা বলছি, তখন উত্তর আসে চৌকিদার ক্যা হ্যায়, তো চোর হ্যায়। আজ সবাই উত্তর দিচ্ছে ভাইপো কি, তোলাবাজ কে, ভাইপো। এই কালচার কোত্থেকে এসছে? সব আপনাদের থেকে এসছে। সেদিন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি প্রত্যেক জায়গায় সবাই দাঁড়িয়ে বলেছিলেন যে মোদিজি চোর, রাফায়েল চোর। আজ প্রমাণ হয়ে গেছে সেটা নয়। কিন্তু একবারও বিজেপিকে বলতে শুনেছেন যে তাদের বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে এগুলো লাগিয়ে দেওয়া, এগুলো করা হয়েছিল, যার জন্য ভুল হয়েছে, অমুক তমুক হ্যান ত্যান আন্দোলন করতে হবে না। কিন্তু রাজীব কুমারের জন্য নেমে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণায়। আবার অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই আসার আগে সেখানে পৌঁছে যান মমতা ব্যানার্জি। এ প্রসঙ্গে সিপিএমের নেতা থেকে শুরু করে কংগ্রেসের নেতা প্রত্যেকেই বলেছেন যে তার এই পৌঁছে যাওয়াটা হাস্যস্কর। তিনি চাপিয়ে, মানে বোঝাতে চাইলেন যে আমরা তোমার পাশে আছি, মানে তৃণমূল কংগ্রেস তোমার পাশে আছে, মমতা ব্যানার্জি খোদ তোমার পাশে আছে। আর মমতা ব্যানার্জি আসে মানে তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে, কাজে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন এবং প্রেশার রাখার। না, সেটা হচ্ছে না, কারণ পরবর্তী শুনানির জন্য ডাক নিশ্চয়ই পাবেন রুজিরা ব্যানার্জি, আর সেদিকে আমরা সবাই তাকিয়ে আছি। নারুলা কেসটা উদ্ঘাটন হওয়া দরকার আছে। কে নারুলা, কে রুজিরা সিং, না নারুলা কে, অ্যাকচুয়ালি কে, আর সেটা থেকে বেরিয়ে আসবে বহিরাগত কে। আর সিবিআই, ইডি যাকেই লাগিয়ে দিন, কিচ্ছু হবে না, এটা বাস্তব কথা। কারণ অভিষেক ব্যানার্জির জায়গায় অ্যাকাউন্টে যাকে নিয়ে টানাটানি হচ্ছে তিনি হচ্ছেন তার স্ত্রী রুজিরা ব্যানার্জি। অর্থাৎ যা কিছু হবে তার অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এলো, কী এলো না এলো, যে তথ্যগুলো জানার চেষ্টা করছেন, তার মধ্যে অভিষেক ব্যানার্জি নিজেকে এড়িয়ে গেলেও যেতে পারেন। কিন্তু বাস্তব কি তাই? জনগণ কি এতই বোকা? না, বোকা নয়। চলো শেষ করার আগে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেন মমতা ব্যানার্জি এই পেট্রোপণ্যের বিরুদ্ধে আন্দোলন, স্কুটার চালিয়ে যাওয়া,
এ প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, ভালো বলেছেন তিনি, সিপিএমের সুজন চক্রবর্তী, তিনি বলেছেন একটা পরিষ্কার কথা যে জিএসটি লাগু হলেই তো ঝামেলা মিটে যায়। তো জিএসটি লাগু হওয়ার জন্য কেন চেষ্টা করছেন না তারা? এটা তো অনেকদিন আগেই প্রস্তাব নেওয়া ছিল যে পেট্রোপণ্যের উপর জিএসটি বসানো হোক, শেষ তুলে দেওয়া হোক, যেটা কেন্দ্র সরকারও চাইছে। তাহলে রাজ্য সরকার উচিত তো ইমিডিয়েট জিএসটির জন্য, জিএসটি বসানোর জন্য বলা, শেষ তুলে দেওয়ার জন্য আবেদন করা উচিত, যেটা চাইছে কেন্দ্র সরকারও। এখন সেটা নিয়ে কী করছেন? অর্থাৎ প্রত্যেক জায়গায় রেটটা এক হয়ে যেত, শেষ বসলে বাড়ে দাম, শেষ কমে গেলে জিএসটি হলে সব জায়গায় রেট এক হতো, অর্থাৎ দিল্লিতেও যে রেটে পাওয়া যাবে কলকাতাতেও সেই রেটে পাওয়া যাবে। এটা হতো, এটা কি ক্ষতি হতো? না, ক্ষতি হতো না, কাজে সেটা ভালো হতো। আর শেষে বলি, শুরুটা হাসি করেছেন, হেসেছেন যখন, শেষটা বলি, মমতা ব্যানার্জির এই যে স্কুটার চালানো, ভাগ্য ভালো এটা পেট্রোল ডিজেলের বিরুদ্ধে চলছে বলে। এটা যদি প্লেনের তেলের দামটা বাড়ার জন্য হতো তাহলে কি হতো? চলুন আসি, ভালো থাকবেন সবাই। পরবর্তী রুদ্রবার্তা আবার দেখা হচ্ছে, ততক্ষণে যেন অপেক্ষা করে থাকুন। আসি, ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।